একাত্তরের পর ৭১ থেকে ৭৫ পর্যন্ত এই দেশটাকে, মানে ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই ৩.৫ বছর এই দেশটাকে আওয়ামী লীগ তখন যে সরকার ছিল তারা ভালোভাবে চালাতে পারেনি। ওই সময় মানুষের কষ্ট ছিল, দুর্ভিক্ষ ছিল, অমুক তমুক অনেক কিছু ছিল। কিন্তু সেটা তো শেখ মুজিব সরকারের আমলের কথা। তার জন্য আজকের আওয়ামী লীগ ক্ষমা চাইলে চাইতেও পারে, কোনো সমস্যা নাই। এটার সঙ্গে আমার কোনো সমস্যা, আওয়ামী লীগ বলে পারি না, এত ক্ষমতা আওয়ামী লীগ চেয়েছে, এবার তো প্রথম না। আওয়ামী লীগকে ৯৬ ইলেকশনের আগে ক্ষমা চায় নাই, চাইছে তো। ৯৬ ইলেকশনের আগে আওয়ামী লীগ প্রকাশ্যে বলছে যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে অনেক, আমরা ভুল ভ্রান্তি থেকে আপনাদের ক্ষমা চাই, তাদের ক্ষমা চাইছে। এখন এক ক্ষমা কতবার চাইতে হবে? জামাত তো একবারও ক্ষমা চায় নাই। কাজে এটা না, মাহফুজুর রহমান যে কথা বলেছেন, যে কথা হলো যে শেখ মুজিবকে তারা মূল্যায়ন করতে পারে যদি তার উত্তরসূরিরা এই তার আচরণ নিয়ে ক্ষমা চান। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে কনফিউজিং। এই জায়গাটা আমার মনে হয়েছে সে ঠিক বলে নাই। ঠিক বলে নাই কেন? শেখ মুজিব যা করেছেন, উনার কর্মকাণ্ডের জন্য উনার বিচার হবে, কিন্তু মূল্যায়ন হবে, কিন্তু উনার জন্য, উনার কর্মকাণ্ডের জন্য উনার উত্তরসূরিরা ক্ষমা চাইবেন, তারপরে আপনারা শেখ মুজিবকে মূল্যায়ন করবেন। এটা হয় না, এটা হয় না। মানে দাদার বিচার নাতির আচরণ দিয়ে করা যায় না, এটা হলো মূল কথা আর কি। কাজে ওখানে ওটা বলতে বলতে অনেক সময় মানুষ বলে ফেলায়, এটা হয়, হতে পারে এরকম। কিন্তু আমি এটাকে লজিক্যাল মনে করি না। যে শেখ মুজিবের জায়গায় আছে। শেখ মুজিবকে আপনি খালি ৭২ থেকে ৭৫ শাসনামলে বিচার করবেন না, তার আগেও শেখ মুজিব ছিলেন। ওই সময় তার যে ভূমিকা, একটা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে স্বাধিকার অর্জন করার ক্ষেত্রে তার যে ভূমিকা, এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ গত ১৫ বছর যে শাসন করেছে, এই শাসনের জন্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা সহ শেখ পরিবারের লোক যারা ছিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিল, জেলা কমিটির নেতৃবৃন্দ যারা ছিল, যারা মন্ত্রী ছিলেন, এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এবং যদি কেউ বিচারের আওতায় এসে যদি কেউ নির্দোষ প্রমাণিত হবেন, যার যা সাজা হবে তাকে সেই সাজা গ্রহণ করতে হবে। এটা হলো আওয়ামী লীগের শুদ্ধি, এটা করতে হবে। এটা আওয়ামী লীগের জন্য কথা বাদ দেন আপনি। এরা এই দেশের এই ক্ষতিগুলি করেছে, অতএব সরকারের এই বিচারগুলি শুরু করে দেওয়া উচিত। তারপরে যতদিন লাগে সেটার সমাধান হবে। এবং এই লেয়ারটাকে বাদ দিয়ে তারপরে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের অভাব হবে না। আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক নেতা এখানে আছে। একটা লেয়ার চলে গেলে আরেকটা লেয়ার উঠে আসবে, এতে কোনো সমস্যা আমি দেখি না। এবং সেই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে এবং রাজনীতি করতে দেওয়ার অধিকার তার আছে, আমি মনে করি সেটাকে করতে দিতে হবে। আওয়ামী লীগ ওইভাবে এর মূল নেতৃত্বকে যদি আপনি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন এদেরকে বাদ দিতে হবে। এদেরকে এই দেশের মানুষ কখনোই গ্রহণ করবেন, এটা মাথায় রেখেন আপনি। নতুন নেতৃত্ব আসলে আওয়ামী লীগের বেজ অনেক শক্ত, এবং আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ আবার দাপটের সঙ্গে ফিরে আসতে পারবে। কিন্তু এদেরকে নিয়ে না, এদেরকে যতদিন আওয়ামী লীগ ধরে রাখবে, আওয়ামী লীগ ততদিনই পিছিয়ে যাবে। নতুন নেতৃত্ব আসলে কি প্রতিহত করবে কিনা সরকার? আমার মনে হয় না। নতুন নেতৃত্ব আসতে গেলে আওয়ামী লীগের মাঝখান থেকে একটা ইন্টারনাল একটা প্রবলেম থাকবে। কারণ পুরাতন নেতৃত্ব যারা আছে তারা দেশে আসবে না, কিন্তু আমার নেতৃত্ব ছাড়তে চাইবে না। কাজে নতুন নেতৃত্ব থেকে উঠে আসতেও সময় লাগবে। সেই যতদিন সময় লাগবে ততদিন আমার মনে হয় না যে তাদের প্রতিহত করার মতো কেউ থাকবে। ৫ আগস্টের পর থেকে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক অবস্থা মোটেই ভালো না, এবং এটা কেন ভালো না এটা আমার কাছে ক্লিয়ার না। এবং আমি মনে করি এই ভালো না থাকার পিছনে ভারতের ভূমিকাই বেশি। ভারত কেন যেন শেখ হাসিনার বিদায়টাকে মেনে নিতে পারছে না। ভারত কেন যেন মনে করছে, শেখ হাসিনা এখনো মনে করছে যে শেখ হাসিনা বোধহয় একটা ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। আমি মনে করি আমাদের সরকারের কিছু ভুল আছে, তারা হ্যান্ডেলিং ঠিক মতো করতে পারে না। যেমন ধরেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে অ্যারেস্ট করা আমি মনে করি আমাদের সরকারের জন্য একটা ভুল স্টেপ হয়েছে। এটা কোনো দরকার ছিল না। এই অ্যারেস্ট করে বরং আমরা একটা নেগেটিভ অবস্থায় চলে গেছি। এই কাজটা ঠিক হয়নি আমার বিবেচনায়। ভারত আমাদের মনে করেন প্রতিবেশী, তো আপনি কিন্তু চাইলেই প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। তো ভারত আমাদের নিয়তি, ভারত থাকবে এখানে। এখন ভারত এতদিন যে প্র্যাকটিসটা আমাদের সঙ্গে করত, শেখ হাসিনার কল্যাণে, শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার মেরুদণ্ডহীনতার কারণে, অথবা শেখ হাসিনার নতজানু
কূটনীতির কারণে সেই আচরণটা তারা এখনো করতে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা বর্তমান সরকার মেনে নেবে, এটাও স্বাভাবিক না। এবং যখন এই সরকার মেনে না নেয় তখন ভারত একটু হতাশ হয়, এটাই মূল সমস্যা। কিন্তু যে কারণে ভারত এখন একটু থমকে গেছে, একটু হতাশ হয়েছে। তারা হয়তো আগের মতো সম্পর্কটা পেতে চায়, আগের মতো আচরণটা পেতে চায়, এবং সেই পাওয়ার লক্ষ্যে তারা নানা ধরনের ভূমিকা কিন্তু নিচ্ছে, নানা ধরনের প্রেশার কিন্তু দিচ্ছে আমাদেরকে। এবং এই প্রেশারগুলো ওখানকার যারা জনমানুষ যারা ওখানকার যারা মিডিয়া আছে, সেই মিডিয়াগুলির ভূমিকা তো খুবই ন্যাক্কারজনক। বেশ কয়েকটা টেলিভিশনের কথা আমরা বলতে পারি, তারা খুবই ন্যাক্কারজনক ভূমিকা রাখতেছে। তারা মানুষের কাছে এমন একটা প্রচার ধারণা দেওয়ার চেষ্টা করতেছে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা বোধহয় সারাক্ষণ মানে মারা যাচ্ছে, তাদের বাড়ি ঘর সব পরিতে হচ্ছে। কোথায় কোথায়? এবং এবং ইউনুস সাহেব তো বলেছেন যে বিদেশের কোনো সাংবাদিক যদি আমাদের এখানে আসতে চায়, আসেন, দেখেন, বলেন আপনি কোথায় কি হচ্ছে। আপনি দেখলেন যে হচ্ছে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা মামলা, সেখানে হচ্ছে সব আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত বলল যে আগের যে রায়টি সেটি হচ্ছে অবৈধ। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে 24 নেতাকর্মী নিহত হলেন 2004 সালের 21শে আগস্ট এবং বহু জন আহত হলেন, এই নারকীয় ঘটনার ন্যায় বিচার পাওয়ার পথ কি রুদ্ধ হয়ে গেল? এবং এবারও কি বিচার বিভাগ এবং আইনকে আওয়ামী লীগের আমলের মতো করে বিরোধীদের দমনের জন্য অন্তর্বর্তীকালীন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? একটা প্রশ্ন হলো যে এই সুবিচার পাওয়ার সম্ভাবনাটাকে রুদ্ধ হয়ে গেল কিনা। আর একটা প্রশ্ন হলো আপনার যে বিরোধী দলকে দমন করার জন্য এই আইনগুলো আদালতকে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে কিনা। আমি দুটা ক্ষেত্রে আমার অবজারভেশনটা একটু অন্যরকম। আমি আপনাদেরকে বলি, আমি মনে করি না যে সুবিচার পাওয়ার পথ বন্ধ হয়ে গেল, কারণ সুবিচার পাওয়ার পথ একটা থাকা উচিত। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে এই মামলাটাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেটা আইনগতভাবে হয়তো ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ এরা বড় বড় আইনজ্ঞ, তারা তো যারা বিচারপতি তারা তো অনেক বুঝেন, জানেন, তারা আইন এই বিষয়গুলো বুঝেন। এবং আমি যতটুকু বুঝেছি সেটা হলো এই বিচারটার প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি ছিল। মানে বিচারটা যে প্রক্রিয়ায় হচ্ছিল সেই প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি, যে কারণে তারা এই বিচারটাকে বাতিল করে দিয়েছে, পুরা বিচারটাই বাতিল করে দিয়েছে। এবং যেহেতু বিচারটাই বাতিল হয়ে গেছে, কাজে এখানে বিচারের সঙ্গে যাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাদেরকেও মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা কি, ঘটনা তো ঘটছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, সেখানে তো 24 জন লোক মারা গেছে, 300 জনের মতো লোক আহত হয়েছে। আপনি যে ঘটনাটা কি তাহলে কি মিথ্যা হয়ে গেল? তাহলে কি এই ঘটনা যারা ক্ষতিগ্রস্ত তারা কি কোনো সুবিচার পাবে না? এই সুবিচার দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে সেই দায়িত্বটা পালন করবে না। রাষ্ট্র বলতেছে এখন যে ওই মামলার তদন্ত ঠিকভাবে হয়নি। ঠিক আছে, তাহলে আপনার নতুন করে তদন্ত করেন। বলবেন অনেক এভিডেন্স নষ্ট হয়ে গেছে। এভিডেন্স যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে বিচারে আওতায় আনেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু বিচার যদি না হয় সেটা হবে একটা বিরাট প্রহসন। মানুষ এটা নিয়ে ফান করবে, অলরেডি করছে। কিন্তু অনেকে বলতেছে যে তাহলে কি আইবুর রহমানের মৃত্যু হয়েছিল কিভাবে? তার কি মৃত্যু ডায়রিয়াতে হয়েছিল? অনেকে বলতেছে এই 24 জন লোক কেউ না কেউ সুইসাইড করেছিল। অনেকে এমনও বলতেছে যে 2004 সালে 21শে আগস্ট থেকে আসেই নাই, 20 তারিখের পর নাকি একবার 22 তারিখ আসছে। এই যে ফান, এই যে ট্রল করা হলো, এটা কার গায়ে লাগে? এটা লাগে বিচার বিভাগের গায়ে। আমাদের বিচার বিভাগ এখন এই পর্যায়ে নিয়ে গেছে কিনা এটা ভেবে দেখতে হবে। এবং পাশাপাশি যে জিনিসটা ভাবতে হবে যে আমাদের বিচার বিভাগ সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, কমিশনের এটা চিন্তা করা উচিত যে এই ধরনের যে বিচারহীনতা অথবা বিচার নামে প্রহসন যেগুলি, সেগুলো আসলে কতটুকু ঠিক। দেখুন, হাইকোর্ট বলতেছে এটা বিচারই ঠিক হয় না। তাহলে যারা নিম্ন আদালত ছিলেন তারা কি বিচারক নন?
তারা কেন বুঝতে পারলেন না যে এই বিচারটা এখানে হওয়া উচিত না? যে কোর্টে বিচার হয়েছে ওই কোর্টটাকে বিচারে করার জন্য এখতিয়ার নিয়ে থাকতে তারা কিন্তু বুঝতেন না? এত এত বড় বড় আইনজীবী তারা কি কেউ বুঝতেন না? এমনকি তখন যারা বিরোধী আইনজীবী ছিলেন, মানে যারা নাকি আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তারাও তখনও এই কথাটা কেউ বললেন না কেন? তো এই বিষয়টা হলো কি যে আসলে সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন কাজ করে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর। সেই পারসেপশনটা হলো সরকার পাল্টে গেছে, বিচার পাল্টে যাবে। এই যে সাধারণ মানুষের মধ্যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু দেশে একটা সুশাসনের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তা। মানুষ মনে করে মানুষ আসলে একসময় সুবিচার হয়তো নাও পেতে পারে, যত বড় অন্যায় হোক, যদি সুবিচার দিতে না দিয়ে সরকার এখানে ইনভলভ হয়ে যায়, যদি রাজনীতি এখানে ইনভলভ হয়ে যায়, তাহলে সুবিচার মানুষ নাও পেতে পারে। এই ধরনের একটা ধারণা মানুষের মনে যত দিন যাচ্ছে ততই দৃঢ় হয়ে যাচ্ছে।